হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের প্রথম যেটা আছে সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু সমুদ্রটা হচ্ছে সবথেকে ভাইটাল ব্যাপার। তাই যদিও বায়ুমণ্ডলের মধ্যে পৃথিবীর যত জলাশয় আছে সবই কিন্তু পড়ে, কিন্তু প্রধানত কিন্তু এই সমুদ্রের যে তোমার যে বিস্তার সেটা কিন্তু কোনোটাই তোমার এর কাছাকাছিও পড়ে না। তো যার জন্য এই বায়ুমণ্ডলের মধ্যে শুধু সমুদ্র স্রোত সম্পর্কে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তাহলে দেখো, এখানে প্রথমে বায়ুমণ্ডল সম্পর্কে আমি কয়েকটা কথা বলছি পৃথিবীর শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, যে সমস্ত বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরে জলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাদের সকলকে একত্রে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবীতে মোট 4টে মণ্ডল আছে: বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। ঠিক আছে? তাহলে যদি আমরা বায়ুমণ্ডলের ডেফিনেশনটা চাই তাহলে আমরা বলতেই পারি যে অন্যান্য যে 3টে মণ্ডল রয়েছে, শিলামণ্ডল, জীবমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরে জলের অস্তিত্ব রয়েছে সকলকেই কিন্তু একত্রে আমরা বায়ুমণ্ডল বলতে পারি। আবার অন্যদিকে আমরা বলছি যে পৃথিবীর সমগ্র জলরাশিকে একত্রে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর সাগর, মহাসাগর, হ্রদ, নদী, খালবিল, পুকুর অর্থাৎ সমস্ত জলাশয় বায়ুমণ্ডলের অন্তর্গত হলেও সাগর মহাসাগরের জলরাশি যেহেতু সর্বাধিক, তাই বায়ুমণ্ডলের আলোচনায় আমরা সমুদ্র নিয়ে আলোচনাটা করব। তাহলে এই জন্যই কিন্তু বায়ুমণ্ডলের সমুদ্রটা নিয়েই আলোচনা করা হয়। তো প্রথমে আমাদেরকে যেটা আলোচনা করতে হবে সমুদ্র স্রোত সম্পর্কে। তো সমুদ্র স্রোত সম্পর্কে আমরা প্রথমেই যেটা বলবো, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত বলতে কী বোঝো, এদের পার্থক্য লেখো। তাহলে সমুদ্র তরঙ্গ কথাটা আমরা শুনেছি, আর সমুদ্র স্রোত কথাটাও কিন্তু আমরা শুনেছি। তাহলে সমুদ্র তরঙ্গ কী এবং সমুদ্র স্রোত কী সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, প্রথমে সমুদ্র তরঙ্গ হচ্ছে, দেখো, সাগর মহাসাগরের উপরে দিয়ে অনবরত বায়ু প্রবাহের ফলে তাদের উপরিভাগের বা পৃষ্ঠদেশের জলরাশি লম্বভাবে ওঠানামা করে, একেই তোমার সমুদ্র তরঙ্গ বলে। তাহলে দেখো, সমুদ্র তরঙ্গ হচ্ছে তোমার ওই সাগর মহাসাগরের উপর অনবরত যে বায়ু প্রবাহ হচ্ছে, এই বায়ু প্রবাহের জন্য কি হচ্ছে, বায়ুটা তোমার যে উপরে যে সমুদ্র পৃষ্ঠ যেটা আছে সেটা জলটা কিন্তু তোমার কি হচ্ছে, কিনারার দিকে যাচ্ছে, এবং যতই সেটা উপকূলের দিকে যায় তত ভূমিরাশির পার্থক্যের জন্য কি হয়, জলটা কিন্তু উঁচু নিচু, উপরে নিচে কিন্তু তোমার আন্দোলিত হয়। এটিকেই তোমার কিন্তু বলছে সমুদ্র তরঙ্গ। দেখো, সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্রের জল প্রায় 1 মিটার বা কখনো কখনো আবার অনেক বেশি ওঠানামা করে। বেলাভূমিতে এসে এই তরঙ্গ অবিরত ছড়িয়ে পড়ে। বেলাভূমি মানে সমুদ্র সৈকত যেটাকে বলছে সেইটা। আর সমুদ্র স্রোতটা কি? সমুদ্র স্রোত বলছে পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে নির্দিষ্ট পথে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে সমুদ্রের জল প্রবাহিত হয়। সমুদ্রের জলে এই একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত বলে। তাহলে দেখো, সমুদ্র স্রোত হচ্ছে আনুভূমিক প্রবাহ। ঠিক যেমন আমরা গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন পড়ি, তাহলে গিরিজনী আলোড়নটা হচ্ছে সমুদ্র স্রোত, আর মহীভাবক বা উলম্ব আলোড়ন যেটা সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এবং সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ যে দুটো কথা আছে, সমুদ্র তরঙ্গটা তোমার বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে ওই ভূমির পার্থক্য, অর্থাৎ যখনই তোমার জলটা উপকূলের দিকে যায় তখনই কি হয়, ওই ভূমির পার্থক্যের জন্য কিন্তু ওঠানামা করে। আর সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে অনেকগুলোই কারণ আছে, কিন্তু মেন কারণ যেটা সেটা হচ্ছে জলের ঘনত্ব, অর্থাৎ লবণতা হোক বা অন্য কোনো কারণে হোক, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে তোমার সমুদ্রের গভীর অংশের জলটা কিন্তু তোমার প্রবাহিত হয়, আর সমুদ্রের উপরের অংশটা কিন্তু তোমার কি হয়, শুধুমাত্র এই বায়ু প্রবাহের জন্য তোমার প্রবাহিত হয়। এবার দেখো, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে আমি পার্থক্যটা তোমাদের বলছি। প্রথমে বলছে সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ। হ্যাঁ, তবে সমুদ্রের তলদেশের ভূমিকম্পের ফলে অনেক উচ্চ সমুদ্র তরঙ্গ বা সুনামির সৃষ্টি হয়। এর সমুদ্র স্রোত কোনটাকে বলছে, নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি ও কোরিওলিস বল, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্বের পার্থক্যের ফলে নির্দিষ্ট পথে ও নিয়মিতভাবে সমুদ্র জলের একমুখী প্রবাহ হচ্ছে তোমার সমুদ্র স্রোত। এটা নিয়মিতভাবে প্রবাহিত হয়, ঠিক যেমন আমাদের নিয়ত বায়ু প্রবাহিত হয়, একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক একই রকমভাবে কিন্তু সমুদ্র স্রোতও কিন্তু তোমার প্রবাহিত হচ্ছে। এরপর দেখো, স্থান পরিবর্তন না করে এক জায়গায় আবদ্ধ হয়ে ওঠানামা করে, তাই এটি স্থানিক। আর অন্যদিকে নির্দিষ্ট দিকে সর্বদা স্থান পরিবর্তন করে, তাই এটি কিন্তু অগ্রগতি সম্পন্ন। সমুদ্র তরঙ্গ বায়ু শক্তি হলো প্রধান, আর এদিকে হচ্ছে কোরিওলিস বল, নিয়ত ও জলের লবণতার তারতম্য হয়। তারপর সমুদ্র তরঙ্গ কী হচ্ছে, সমুদ্র পৃষ্ঠদেশে তোমার সম্পন্ন হয়, আর এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ এবং গভীর সমুদ্র উভয় অঞ্চলে কিন্তু হয়ে থাকে। সমুদ্র তরঙ্গ উপকূলের প্রায় সমকোণে প্রবাহিত হয়, আর সমুদ্র
সমুদ্র স্রোত উপকূলের প্রায় সমান্তরালভাবে প্রবাহিত হয়। সমুদ্র তরঙ্গ সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় করে উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। অন্যদিকে সমুদ্র স্রোত উপকূল ভাগের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে এইটা হচ্ছে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। এরপর দেখো আমরা কি করছি, সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ করছি। তোমার সমুদ্র তরঙ্গ নিয়ে আমরা যেহেতু এখানে আলোচনা করছি না খুব একটা, তাই শুধু কাকে বলে আর কি পার্থক্য দুটো করে ছেড়ে দিলাম। এবার সমুদ্র তরঙ্গটা যদি আমাদের জানতে হয় তো পরবর্তী সময় আমরা জানবো। তো সমুদ্র স্রোতকে দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা পৃষ্ঠ সমুদ্র স্রোত, একটা গভীর সমুদ্র স্রোত। পৃষ্ঠ সমুদ্র স্রোতকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা যে উষ্ণ স্রোত বা বহিঃস্রোত এবং শীতল স্রোত বা অন্তঃস্রোত। ঠিক আছে, তো উষ্ণ স্রোতকে আমরা কিন্তু অন্যদিকে বহিঃস্রোত হিসাবেও মানে কথাটা ব্যবহার করি। বহিঃস্রোত মানে উষ্ণ স্রোত যেহেতু হালকা তাই এটা বাইরের দিকে প্রবাহিত হয়, আর শীতল স্রোত কি, এটা হচ্ছে ভারী, জলটা যেহেতু ভারী হয় তাই এটা অন্তঃস্রোত হিসাবে তোমার প্রবাহিত হয়। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্য বলছে উষ্ণ স্রোত বা বহিঃস্রোত এবং শীতল স্রোত বা অন্তঃস্রোতের মধ্যে পার্থক্য লেখো। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখো, উষ্ণ স্রোত আর শীতল সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কী আছে। প্রথমে যে সমুদ্র স্রোত যখন উষ্ণ অঞ্চল থেকে প্রবাহিত হয় তখন সেই স্রোতকে উষ্ণ স্রোত বলে, আর সমুদ্র স্রোত যখন শীতল মেরু প্রদেশ থেকে প্রবাহিত হয় তখন তাকে শীতল স্রোত বলে। এই উষ্ণ আর শীতল এই যে দু রকমের স্রোত আছে, উষ্ণ স্রোতটা নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়, আর মেরু প্রদেশ থেকে তোমার শীতল স্রোতটা প্রবাহিত হয়। যে সমস্ত শীতল স্রোতগুলো আছে এবং আমাদের তিনটে মহাসাগর আটলান্টিক, প্রশান্ত এবং তোমার ভারত মহাসাগর, এই তিনটে মহাসাগরে যে প্রবাহিত হচ্ছে এই দু রকমের স্রোত কিন্তু প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে প্রবাহিত হয় উষ্ণ স্রোত এবং তোমার মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তোমার শীতল স্রোত। এবার দেখো ক্রান্তীয় এবং দেখো তারপরেই দেখো দেওয়া আছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় সমুদ্রে এটা প্রবাহিত হয়, আর এটা কিন্তু মেরু সমুদ্রে প্রবাহিত হয়। উষ্ণ স্রোতের তাপমাত্রা প্রবাহিত অঞ্চলের জলের তাপমাত্রার তুলনায় বেশি হয়, আর শীতল স্রোতের তাপমাত্রা প্রবাহিত অঞ্চলের জলের তাপমাত্রার তুলনায় কম হয়। উষ্ণ স্রোত প্রবাহিত অঞ্চলের তাপমাত্রা বাড়ায়, শীতল স্রোত প্রবাহিত অঞ্চলের তাপমাত্রা কমিয়ে দেয়। ঠিক আছে, উষ্ণ স্রোত তোমার বরফ জমতে দেয় না, আর শীতল স্রোত কী করছে, উষ্ণ অঞ্চলের উপকূল ভাগকে শীতল রাখছে। তাহলে এটাই হলো তোমার উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে, প্রধানত দেখো এখানে একটা কথা বলছি, প্রধানত সমুদ্র পৃষ্ঠস্রোত মানে যেটা তোমার উপরের দিকে যেটা আছে বায়ু প্রবাহের ফলে উৎপত্তি ঘটে, অর্থাৎ এই যে উপরের যে পৃষ্ঠস্রোত যেটা আছে এটা কিন্তু প্রধানত বায়ু প্রবাহের ফলে উৎপত্তি ঘটে। বায়ুর গতি 50 কিলোমিটার পার ঘন্টা হলে সমুদ্র স্রোতের গতিবেগ 1 থেকে 2 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, গভীর সমুদ্র স্রোত সমুদ্র জলের ঘনত্বের তারতম্যের জন্য সৃষ্ট হয়। এই যে গভীর সমুদ্র স্রোত যেটা আছে এটা তো অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে জলের ঘনত্বের তারতম্যের জন্যই কিন্তু তোমার গভীর সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু প্রবাহের যেমন সৃষ্টির অনেক কারণ আছে, সমুদ্র স্রোতও কিন্তু সৃষ্টির কারণ আছে, যদিও একটা দুটো প্রধান কারণ যেটা আমি তোমাদের বললাম যে পৃষ্ঠস্রোতটা যেটা প্রবাহিত হয় সেটা তোমার ওই উষ্ণ তোমার বায়ু প্রবাহের জন্য, এবং তোমার যেটা গভীর স্রোত সেটা কিন্তু ঘনত্বের পার্থক্যের জন্য। এটা তো এই দুটো কিন্তু প্রধান, কিন্তু আরও অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে সৃষ্টির কারণ প্রথম দেখো বলছে আবর্তন গতি এবং কোরিওলিস বল। বলছে পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে সৃষ্টি হওয়া কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহের যে বিক্ষেপ ঘটে তার ফলে সমুদ্র স্রোত সোজা পথে প্রবাহিত হতে পারে না। সমুদ্র স্রোতগুলি ফেরেলের সূত্র অনুসরণ করে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আর ঠিক যেমন বায়ু প্রবাহে তোমার দিক বিক্ষেপ ঘটে একই রকমভাবে তোমার কোরিওলিস বলেরও কিন্তু দিক বিক্ষেপ ঘটে থাকে। দেখো এখানে ছবিটা দেওয়া হয়েছে, নিয়ত বায়ু প্রবাহ হলো সমুদ্র স্রোতের প্রধান কারণ। যেহেতু বায়ু প্রবাহটা তোমার ডান দিকে আর বাম দিকে হচ্ছে, ঠিক একই রকমভাবে সমুদ্র স্রোতটাও কিন্তু তোমার বিক্ষিপ্ত হচ্ছে। এই ছবিটা তোমরা দিতে পারো। এরপর দেখো আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা কি বলছে, আধুনিক বৈজ্ঞানিকদের মতে বায়ু প্রবাহই হলো সমুদ্র স্রোতের প্রধান কারণ। এটা পৃষ্ঠ স্রোতের কথা বলছে, বুঝতে পেরেছো। আর গভীরে কিন্তু এই বায়ু প্রবাহটা নয়, গভীরে হচ্ছে তোমার ওই ঘনত্বের পার্থক্য। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের গতি লক্ষ্য করলে দেখা যায় যে প্রবল নিয়ত বায়ু প্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকেও নিজের প্রবাহ পথের দিকে টেনে নিয়ে যায়। যেমন যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেসব স্থানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত আসে। 2 হচ্ছে যেসব স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেই সব স্থানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত আসে। 3 নম্বর হচ্ছে মেরু অঞ্চলে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত একই দিকে প্রবাহিত হয়। এমনটা ঘটার কারণ হলো বায়ু এবং সমুদ্র স্রোত উভয়ই গতিশীল এবং পারস্পরিক সম্পর্ক যুক্ত। ঠিক আছে, তাহলে বায়ু প্রবাহটা। এরপর দেখো আছে
সমুদ্র জলের উষ্ণতা এবং লবণত্বের জন্য কিন্তু ঘনত্বের পার্থক্য ঘটে। অর্থাৎ এই যে তোমার বায়ু প্রবাহের কথা যেটা বললো, এটা তোমার হচ্ছে তোমার ওই পৃষ্ঠ স্রোতের জন্য, আর গভীর স্রোত যেটা আছে, এই যে তোমার গভীর সমুদ্র স্রোত যেটা আছে, সেটা হচ্ছে তোমার সমুদ্র জলের উষ্ণতা এবং লবণত্ব, এবং এইটার উপরেই কিন্তু তোমার ঘনত্বের পার্থক্যটা নির্ভর করে। দেখো, 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের সর্বত্র সমানভাবে পড়ে না। নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে পড়া প্রবল সূর্যকিরণে সমুদ্রের জল অধিক উষ্ণ এবং প্রসারিত ও হালকা হয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে বহিঃস্রোত রূপে, বহিঃস্রোত মানে কি স্রোত? উষ্ণ স্রোত। বহিঃস্রোত রূপে শীতল মেরু অঞ্চলের দিকে এবং মেরু অঞ্চলের দিক থেকে তির্যক সূর্যকিরণে সমুদ্রের জল শীতল ঘন ও ভারী হয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার 2 নম্বর বলছে সমুদ্রে লবণত্ব জলের ঘনত্বে বেশি হওয়ায় তা কম লবণাক্ত জলের দিকে অন্তঃস্রোত রূপে এবং কম লবণাক্ত জল হালকা হওয়ায় বহিঃস্রোত রূপে বেশি লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। উদাহরণ হচ্ছে ভূমধ্যসাগরের বেশি লবণাক্ত জল অপেক্ষাকৃত কম লবণাক্তযুক্ত আটলান্টিক মহাসাগরের দিকে উপপৃষ্ঠীয় স্রোত রূপে প্রবাহিত হয়। তাহলে এটা গেল তোমার লবণতা এবং ঘনত্ব। এরপর দেখো সমুদ্র জলের ঘনত্ব। সমুদ্র জলের ঘনত্ব তার লবণত্বের উপরে নির্ভর করে। লবণতা বেশি হলে ঘনত্ব বেশি হবে, লবণতা কম হলে ঘনত্ব কম হবে। ফলে কোথাও সমুদ্র জলের ঘনত্ব বেশি, কোথাও কম। ঘনত্বের পার্থক্যের জন্যই নিরক্ষীয় অঞ্চলের আমাজন নদীর সুপেয় জল তটরেখা থেকে 300 কিলোমিটার পর্যন্ত আটলান্টিক মহাসাগরের লবণাক্ত জলরাশির ওপর ভেসে থাকে। এরপর দেখো বরফের গলন। বলছে 2 মেরু সংলগ্ন সমুদ্র জলের বিপুল পরিমাণে বরফ গলে মেশার ফলে সমুদ্রের মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং লবণাক্ততা হ্রাস পায়। যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলের উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরের বরফ গলা জল অনবরত এসে মেশে, যা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরপর দেখা আছে উপকূলের আকৃতি। উপকূলের আকৃতিটা কি বলছে? সমুদ্র স্রোতের প্রবাহ পথে মহাদেশীয় উপকূল ভাগ বা দ্বীপসমূহের অবস্থানের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। যেমন আটলান্টিক মহাসাগরের দক্ষিণে নিরক্ষীয় স্রোত ব্রাজিলের উপকূলে বাধা পেয়ে 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। এরপর দেখো ঋতুভেদ, অর্থাৎ ঋতু অনুসারে যখন তাপমাত্রার পার্থক্য হয় সেটা বলছে। ঋতুভেদে মহাসমুদ্রের জল উষ্ণতা এবং লবণতার তারতম্য ঘটে। গ্রীষ্মকালে সমুদ্র জলের বাষ্পীভবন বেশি হয় এবং লবণত্বের পরিমাণ বৃদ্ধি পায়। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে সমুদ্রে স্বাদু জলের পরিমাণ বেশি হওয়ায় লবণত্ব কমে। অন্তঃস্রোত ও বহিঃস্রোতের ওপর এই ঋতু বৈচিত্র্যের প্রভাব পড়ে। যেমন ঋতু বৈচিত্র্যহীন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন স্রোত দেখা যায়। আবার শীত এবং গ্রীষ্মে সম্পূর্ণ আলাদা দিক থেকে প্রবাহিত মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের স্রোতের দিক পরিবর্তন ঘটে। এই সব কারণ ছাড়াও বাষ্পীভবন, পৃথিবীর অভিকর্ষজ বল, বায়ুচাপের তারতম্য, অধঃক্ষেপণ, বিভিন্ন স্রোতের মিলন প্রভৃতি নানা কারণেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই হলো তোমার সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এবার দেখো কতগুলো কথা বলছি। এখানে উষ্ণ স্রোত, তোমার যে উষ্ণ স্রোতগুলো আছে, দেখো আমাদের কিন্তু উষ্ণ স্রোত আর শীতল স্রোতের উপর আমাদের 3টি প্রধান তোমার মহাসাগর আছে। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। এই মহাসাগরগুলোতে 3টে স্রোত, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত প্রবাহিত হয়। ঠিক আছে? তো দেখো এইগুলো কিন্তু তোমার অনেক সময় শর্ট প্রশ্ন আসে যে এই স্রোতটা উষ্ণ স্রোত না শীতল স্রোত, বা একটা উষ্ণ স্রোতের নাম লেখো, একটা শীতল স্রোতের নাম লেখো। তাহলে কিন্তু এই 3টে মহাসাগরেরই কিন্তু উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। উষ্ণ স্রোতের মধ্যে দেখো এই যে আছে কুরেশীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত। এবার দেখো প্রত্যেকটা তোমার উষ্ণ স্রোত, এটা উষ্ণ স্রোত, অর্থাৎ ইয়েলো কালারের যেগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু উষ্ণ স্রোতের অন্তর্গত। তাহলে আমরা যদি উষ্ণ স্রোতগুলোকে একসঙ্গে মনে রাখতে যাই তাহলে কিন্তু দেখো কতগুলো কথা কমন আছে। যেমন নিরক্ষীয় কথাটা যেখানে আছে সেটা কিন্তু উষ্ণ স্রোতের মধ্যেই পড়ছে। অর্থাৎ যদি কোথাও প্রশ্ন থাকে যে নিরক্ষীয় এই স্রোত, যেমন উত্তর নিরক্ষীয় স্রোত, এটা কোন প্রকৃতির স্রোত, তোমরা লিখতে পারো এটা উষ্ণ স্রোত। হ্যাঁ, আর শীতল স্রোতের ক্ষেত্রে কি আছে বলতো? কুমেরু কথাটা কিন্তু আছে। অর্থাৎ যেহেতু কুমেরু থেকে তোমার প্রবাহিত হয়, তাহলে কুমেরু যদি থাকে তাহলে সেটা এক বাক্যে তোমার হবে সেটা শীতল স্রোত। এবার দেখো উষ্ণ স্রোত আর শীতল স্রোত যদি তোমরা মনে রাখতে চাও তাহলে আমি তোমাদের একটা বলছি। উষ্ণ স্রোত দেখো যদি এরকম করে লিখে রাখো যে নিরক্ষর কুরেশি নরওয়ে উপসাগরে মৌসুমীর মোজাম্বিকে ফ্লোরাইড দিতে গিয়ে ইরমিঙ্গার দেয়।
হ্যাঁ, এটা জাস্ট তোমরা যদি মুখস্থ রেখে দাও তাহলে কিন্তু কোন স্রোত তোমাকে যদি বলে দেয় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই দিতে পারবে। এখানে নিরক্ষর মানে কি, নিরক্ষীয়। কুরেশি মানে কি, কুরেশীয় স্রোত। নরওয়ে মানে এখানে হচ্ছে তোমার নরওয়ে স্রোত। তারপর আছে তোমার উপসাগর মানে উপসাগরীয় স্রোত। মৌসুমীর মানে কি, মৌসুমী স্রোত। মোজাম্বিকে মানে কি, মোজাম্বিক স্রোত। ফ্লোরাইড মানে কি তোমার, এটা হচ্ছে তোমার ওই ফ্লোরিডা স্রোত। দিতে গিয়ে তোমার গিয়ে এইটা আছে গিয়ে এটা হচ্ছে তোমার গিয়ানা স্রোত। আর ইরমিঙ্গার স্রোত। তাহলে এরকম করে যদি তোমরা একটা শব্দ তৈরি করে নাও যে নিরক্ষর কুরেশি, কুরেশি হচ্ছে একজন নেতা বা একজন মানুষের নাম, তোমরা শুনেছ তো, সেই কুরেশি, নিরক্ষর কুরেশি নরওয়ে উপসাগরে মৌসুমীর মোজাম্বিকে, মানে মৌসুমী একটা মেয়ে, তার বান্ধবী হচ্ছে মোজাম্বিক, ঠিক আছে। মৌসুমীর মোজাম্বিকে ফ্লোরাইড দিতে গিয়ে, ফ্লোরাইড তো জানো ফ্লোরো যদি আমরা বলি সেটাই হলো, ফ্লোরাইড দিতে গিয়ে ইরমিঙ্গার দেয়। তাহলে এইটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু বলতে পারবে। আবার একই রকম শীতল স্রোতের ক্ষেত্রে যদি তোমরা মনে রাখো, কুমেরুতে অস্ট্রেলিয়াতে ক্যানালেবার, আর পশ্চিমে পেরু, গ্রিনল্যান্ডে এলে ক্যালিফকিং। এই যে তোমার জিনিসটা আছে, এটা তোমার মোটামুটি তোমরা একটা শব্দ তৈরি করে নিও, তাহলে কিন্তু উষ্ণ স্রোত আবার শীতল স্রোতটা কিন্তু মনে রাখতে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো আছে সমুদ্র স্রোতের প্রভাব। তাহলে আমরা কিন্তু সমুদ্র স্রোত কীভাবে সৃষ্টি হয় সেটা তোমার জানলাম। এবারে সমুদ্র স্রোতের প্রভাব কি, অর্থাৎ সমুদ্র স্রোত যদি উষ্ণ হয় কী প্রভাব ফেলে, আর শীতল হয় কী প্রভাব ফেলে, আর তার সঙ্গে সঙ্গে অন্য অন্য প্রভাবগুলো কী কী আছে। তাহলে দেখো, উপকূল অঞ্চলের জলবায়ুর পরিবর্তন, এটা হচ্ছে তোমার প্রথম প্রভাব। 2 নম্বর প্রভাব কি বলতো, মগ্ন চড়া। এই দুটোই কিন্তু তোমার এখানকার প্রভাব। এবারে আমাদেরকে প্রথমে যেটা আছে, উপকূলে জলবায়ুর পরিবর্তনটা কিভাবে করছে সেটা আমাদেরকে প্রথমে বলতে হবে। জলবায়ুর পরিবর্তনের প্রথমে কি, উষ্ণতার উপরে প্রভাব। তাহলে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে যেমন উষ্ণ মণ্ডলের দেশগুলির সমুদ্র উপকূলীয় জলবায়ু কিছুটা শীতল হয়, তেমনি উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উচ্চ অক্ষাংশের দেশগুলির জলবায়ু কিছুটা উষ্ণ হয়। বাস এতটা করবে তাহলেই হবে। তারপর দেখো বৃষ্টিপাতের বন্টনের প্রভাব। বলছে উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে বায়ু জলীয়বাষ্পপূর্ণ হয়ে স্থলভাগে বৃষ্টিপাত ঘটায়। যেমন উষ্ণ উপসাগরের স্রোতের প্রভাবে যুক্তরাজ্যের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। তারপর দেখো তুষারপাত। তুষারপাত হচ্ছে দেখো শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু থেকে অনেক সময় তুষারপাত হয়। 4 নম্বর হচ্ছে মরুভূমি সৃষ্টি। বলছে শীতল স্রোত প্রভাবিত মহাদেশের পশ্চিম উপকূলে অনাবৃষ্টির জন্য কালাহারি, তারপরে সোনোরান, আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। 5 হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি। বলছে যেখানে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলিত হয় সেখানে বৈপরীত্য উষ্ণতার প্রভাবে কুয়াশা এবং প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। যেমন নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল লাব্রাডোর স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনে এবং জাপান উপকূলে উষ্ণ কুরেশীয় এবং শীতল ওয়াশীয় স্রোতের মিলনে এই প্রায় ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়। তাহলে দেখো যতগুলো তোমার উপকূল আছে তার মধ্যে এই নিউ ফাউন্ডল্যান্ড আর জাপান, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মৎস্য ক্ষেত্র যেগুলো আছে, গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেটাও কিন্তু এই নিউ ফাউন্ডল্যান্ড, যেটা তোমার ওই কানাডার পূর্ব উপকূলে আছে, এবং জাপান, এই দুটো উপকূল কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যদিও পৃথিবীতে অনেকগুলো উপকূল আছে, কিন্তু এই দুটো উপকূল, এটা তোমার নিউ ফাউন্ডল্যান্ডটা আছে তোমার আটলান্টিক মহাসাগরে, আর জাপান উপকূলটা আছে তোমার প্রশান্ত মহাসাগরে। এই দুটো উপকূল কিন্তু তোমরা যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন যেগুলো আসবে তার উত্তর কিন্তু দিতে পারবে। আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবার দেখো জলবায়ু পরিবর্তন। বলছে সমুদ্র স্রোতের প্রভাবে কোথাও কোথাও স্থানীয়ভাবে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। আর বি হচ্ছে, তাহলে এটা জলবায়ুর পরিবর্তন হয়ে গেল। এবার দেখো মগ্নচড়া। মগ্নচড়া কোন জিনিসটাকে বলছে, আটলান্টিক মহাসাগরের যেখানে উষ্ণ স্রোতের সংস্পর্শে শীতল স্রোত বাহিত হিমশৈল গলে উঁচু কিন্তু ঢালু ভূমিরূপ গঠন করে সেখানে মগ্নচড়া বা অগভীর সমুদ্রের সৃষ্টি হয়। তাহলে দেখো মগ্নচড়া জিনিসটা কি, উষ্ণ স্রোত আর শীতল স্রোত যেখানে তোমার মিলিত হচ্ছে সেখানে কি হচ্ছে, উষ্ণ স্রোতের সংস্পর্শে তোমার ওই শীতল স্রোতের যখনই সংস্পর্শে আসছে তখন কিন্তু তার মধ্যে যে সমস্ত নুড়িবালি কাদা পাথরগুলো আছে সেগুলো কিন্তু কী হচ্ছে, সেখানে অধক্ষেপণ হচ্ছে, এবং অধক্ষেপণের ফলে কী হচ্ছে, সেখানে অগভীর সমুদ্রের সৃষ্টি হচ্ছে। এইটাকেই বলছে তোমার মগ্ন চড়া। মগ্ন মানে কি, মগ্ন মানে ডুবন্ত, আর চড়া মানে কি, চড়া মানে যেমন সমুদ্রে চড়া হয়, এই তোমার নদীতে যেমন চড়া হয়, অর্থাৎ কোনো একটা জায়গায় বালু চড় দেখতে পাওয়া যায়, সেটাকেই বলছে। অগভীর সমুদ্রটাকে বলছে তোমার মগ্ন চড়া। মগ্ন চড়াগুলি হলো সামুদ্রিক মাছ শিকারের আদর্শ জায়গা। অর্থাৎ এই দেখো এই যে মগ্ন চড়াও কিন্তু এই দুটো জায়গাতে, একটা হচ্ছে জাপান উপকূল, একটা নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, এই দুটো জায়গাতেই মগ্ন চড়া আছে, এবং তোমার মৎস্য চাষে তোমার উন্নতি লাভ করেছে। তাহলে এটা গেল তোমার মগ্নচড়া। তাহলে এটা গেল আমাদের সমুদ্র স্রোতের প্রভাব। এরপর দেখো আছে সমুদ্র স্রোতের নামকরণ কিভাবে হয়। তাহলে দেখো আমাদের বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত দুটোর মধ্যে তোমার নামকরণের মধ্যে কিন্তু একটু
পার্থক্য আছে, বুঝতে পারছো? বায়ু প্রবাহের নামকরণ কি কোন দিকে হয়, অর্থাৎ কোন দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই দিক অনুসারে কিন্তু হয়। আর সমুদ্র স্রোতটা হয় কি কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিক অনুযায়ী হয়, বুঝতে পারছো? দেখো আমি বলি, প্রথমে বলছে সমুদ্র স্রোতের নামকরণ হওয়ার পদ্ধতি। সমুদ্র স্রোতের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্র স্রোতের নামকরণ দুভাবে হয়, এক হচ্ছে প্রবাহের দিক অনুসারে। বায়ুর ক্ষেত্রে যে দিক থেকে প্রবাহিত হয়, আমি তোমাদের বললাম যে দিক থেকে বায়ুটা প্রবাহিত হয় সেই দিক অনুসারে নামকরণ হয়, কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে এই ধারণাটি সম্পূর্ণ বিপরীত। উদাহরণ, যে বাতাস দক্ষিণ দিক থেকে আসে তাকে দক্ষিণা বাতাস বলে, কিন্তু সমুদ্র স্রোত দক্ষিণ দিক থেকে এলে তাকে বলে দক্ষিণা স্রোত। ঠিক আছে, সমুদ্র স্রোত দক্ষিণ দিকে বয়ে যায় তাকে বলা হয় দক্ষিণ স্রোত। তাহলে তোমার এর অপোজিট, অর্থাৎ দক্ষিণ দিকে বয়ে যায়, মানে তোমার দক্ষিণ দিকে যখন বয়ে যাবে তখন সেটাকে দক্ষিণা স্রোত বলা হয়। আর যদি ধরো তার অপোজিট হয়, অর্থাৎ বাতাসের মতো যদি হয়, বাতাস আমরা কি করছি, যে দিক থেকে বইছে তাকে দক্ষিণা বাতাস বলছি, কিন্তু এটা যদি সমুদ্র স্রোত বলি তখন সেটা উত্তরা স্রোত কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এবার দেখো স্থলভাগের নাম অনুসারে, ওই সমুদ্র স্রোত যে স্থলভাগের পাশ দিয়ে প্রবাহিত হয় বা যে সাগর বা মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অনুযায়ী নামকরণ করা হয়। উদাহরণ হচ্ছে ক্যারিবিয়ান উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতকে ক্যারিবিয়ান স্রোত বলা হয়, আবার ব্রাজিলের পাশ দিয়ে প্রবাহিত স্রোতকে ব্রাজিল স্রোত বলা হয়। তাহলে একটা হচ্ছে প্রবাহের দিক অনুসারে, আর 2 নম্বর যে স্থানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই স্থানের নাম অনুসারে নামকরণ হয়ে থাকে সমুদ্র স্রোতের। তাহলে এটা গেল তোমার সমুদ্র স্রোতের নামকরণ। এরপর দেখা বলছে বিভিন্ন মহাসাগরে প্রবাহিত প্রধান প্রধান সমুদ্র স্রোতের নাম এবং মানচিত্র অঙ্কন করো। আমি তোমাদের যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেটা দেখালাম সেই উষ্ণ স্রোত শীতল স্রোতটাই বলছে। তোমার ধরো প্রত্যেকটা মহাসাগরে উষ্ণ এবং শীতল স্রোত প্রবাহিত হয়। প্রশান্ত মহাসাগরে উষ্ণ শীতল প্রবাহিত হচ্ছে, তারপর তোমার আটলান্টিকেও হচ্ছে এবং ভারত মহাসাগরেও হচ্ছে। তো দেখো প্রশান্ত মহাসাগরে দেখো এই যে তোমার দেখানো হয়েছে উষ্ণ এবং শীতল দুটো ভাগে ভাগ করছে, উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক দুটো ভাগে ভাগ করছে, এবং সেগুলোকে ভাগ করার পর কী কী প্রবাহিত হচ্ছে সেগুলো দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এটা পুরোপুরি আটলান্টিক মহাসাগরের স্রোত। দেখো উষ্ণ স্রোতটা তোমার দেখানো হচ্ছে রেড কালারে, এবং তোমার শীতল স্রোত যেটা আছে সেটাকে তোমার ব্লু কালারে দেখানো হচ্ছে। উষ্ণ স্রোত শীতল স্রোত এবং উষ্ণ স্রোত শীতল স্রোত তোমাদের দেখানো হয়েছে। তবে এইগুলো দেখো খুব কঠিন, এঁকে দেখানো, এইরকম প্রশ্ন যদি আসে তোমরা অল্টারনেট প্রশ্ন পাবে, সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। কিন্তু শর্ট প্রশ্ন যাতে অ্যাটেন্ড করতে পারো সেই জন্য কিন্তু উষ্ণ স্রোত আর শীতল স্রোতের নামকরণগুলো কিন্তু তোমরা মনে রেখো, তাহলেই কিন্তু হবে। আমি তোমাদের লেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, মাথা ভারী যাতে না হয়, কেননা অনেক সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয়, শুধুমাত্র একটা সাবজেক্ট পড়লে হবে না। তো যদি পারো তো খুবই ভালো, প্রত্যেকটা স্রোত কোথায় কোথায় প্রবাহিত হচ্ছে এটা যদি তোমরা করে রাখো তাহলে তো খুবই উত্তম। কিন্তু যদি না পারো তাহলে আমি তোমাদের সুবিধার্থে বলছি শুধুমাত্র উষ্ণ আর শীতল স্রোতের নামগুলো শুধু মনে রাখবে। আর নামকরণ মনে রাখার তো যে সহজ পদ্ধতি সেটা তো আমি তোমাদের বলেই দিলাম, সেইভাবে তোমরা মনে রেখো এবং উষ্ণ এবং শীতল স্রোতের নামগুলো করে আর ছবি যদি আঁকতে পারো তাহলে ভালো, এবং ছবিগুলো এঁকে নিয়ে এগুলো বইয়েই তোমাদের দেওয়া থাকবে। এরপর দেখো টিকা, কতগুলো বিষয়ে আমাদের টিকা জানতে হয়। যেমন প্রথমে বলছে জায়র বা কুণ্ডলী। ঠিক আছে, তাহলে দেখো জায়র বা কুণ্ডলী কোনটাকে বলছে, যে জায়গাতে তোমার ওই সমুদ্র স্রোত হচ্ছে, অর্থাৎ ওই ঘূর্ণির সৃষ্টি হচ্ছে, সেই জায়গাতে জায়র বা কুণ্ডলীর সৃষ্টি হয়। দেখো আমি তোমাদের জায়র বা কুণ্ডলী কোন জিনিসটাকে বলে আমি বলছি। দেখো বলছে সকল মহাসাগরে মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে। তাহলে কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত, বায়ু যেমন বেঁকে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতটাও বেঁকে গিয়ে কী হচ্ছে তোমার চক্রের সৃষ্টি করছে। একেই বলা হয় জায়র বা কুণ্ডলী বা জলের কুণ্ডলী। এরপরে দেখো কি আছে, তাহলে জায়র বা কুণ্ডলীটা হলো। এরপর দেখো আছে শৈবাল সাগর। শৈবাল মানে কি শ্যাওলা, আর সাগর মানে সাগর, তাহলে সাগরে যখন শৈবাল হবে তখন সেটা শৈবাল সাগর। এবার কি বলছে দেখো, উত্তর আটলান্টিকের মাঝ বরাবর বায়ুপ্রবাহ ও কোরিওলিস বলের প্রভাবে বিভিন্ন স্রোত চক্রাকারে একটি স্রোতরূপে আবর্তিত হয়ে গায়র গঠন করেছে। জায়র গঠন করেছে মানে কুণ্ডলী গঠন করেছে। এই চক্রাকার জলরাশির মাঝখানে স্থির এবং স্রোতবিহীন বলে শৈবাল জন্মায়, তাই এটি শৈবাল সাগর নামে পরিচিত। তাহলে জলের যে কুণ্ডলী, বায়ুপ্রবাহের ফলে জলের যে কুণ্ডলী হচ্ছে সেই কুণ্ডলীর মাঝখানে যেহেতু স্রোতহীন জল থাকে সেখানে শৈবাল জন্মায়, এইটিকেই বলছে তোমার শৈবাল সাগর। এটি কিন্তু নামেই সাগর, এর কোনো
উপকূল রেখা কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে দেওয়া হয়েছে তোমার শৈবাল সাগরের চিত্রটা। একদিকে এইদিকে আছে তোমার উত্তর আমেরিকা, এইদিকে আছে তোমার এই যে ক্যানারি স্রোত, এটা মনে হয় গ্রিনল্যান্ড। এই যে এই জায়গাটা তোমার দেওয়া হয়েছে ছবিটা দেখো, এই যে এই জায়গাটাতে, এই জায়গাতে দেখো তোমার জায়রের সৃষ্টি হচ্ছে, নিয়ে এখানে তোমার শৈবাল সাগরের সৃষ্টি হচ্ছে। এখানে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ শৈবাল সাগর কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ সবুজ রঙের শৈবাল সাগর লেখা আছে। তাহলে এই জায়গাটাতে জলটা কি হচ্ছে তোমার স্রোত আকারে তোমার ঘুরছে, যেহেতু ভূমিরূপটাও একদিকে দায়ী, অন্যদিকে বায়ু প্রবাহের জন্য কিন্তু এখানে তোমার তোমার গোলাকারভাবে তোমার আবর্তন করছে, তখন এইখানে তোমার শৈবালের সৃষ্টি হচ্ছে, এটিকেই বলছে তোমার শৈবাল সাগর। নেক্সট কি আছে, হিমপ্রাচীর। তাহলে হিমপ্রাচীর কোন জিনিসটাকে বলছে, বলছে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাব্রাডর স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীতে বয়ে যায়, এদের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলা হয়। যেটা তোমার উষ্ণ স্রোত তার রং হয় নীল, এবং লাব্রাডর স্রোতের তোমার যেটা হয় তার জলের রং হয় গাঢ় সবুজ। তাহলে নীল এবং গাঢ় সবুজ জলটা যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলছে তোমার হিমপ্রাচীর। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলটা কোথায় অবস্থিত বলো তো? এইরকম জায়গাতে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অবস্থিত হয়, দেখো এই জায়গাটাতে, বুঝতে পারছো, এই জায়গাটাতে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অবস্থিত। আর এই জায়গায় অবস্থিত তোমার জাপান, এই দেখো এই জায়গাতে জাপান উপকূল। এই দুটো উপকূল সম্পর্কে তোমরা যদি পড়ে রাখো তাহলেই কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। আরও অনেক উপকূল আছে, কিন্তু এই দুটো থেকে প্রশ্ন বেশি আছে। একটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, যেখানে গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক অবস্থিত, আর একটা জাপান উপকূল, যেখানে তোমার জাপানের মৎস্য শিকার ক্ষেত্র। এই দুটো থেকে কিন্তু বেশি মৎস্য শিকার করা হয়ে থাকে। এরপর দেখো কি আছে, হিমপ্রাচীর হলো। এরপর দেখো হিমশৈলটা কি। তাহলে হিমশৈলটা নিশ্চয়ই তোমরা জানো, হিমশৈল মানে বরফের পাহাড়, হ্যাঁ, শৈল মানে পাহাড়। এই হিমশৈলের তো আমরা আগেও অনেকবার পড়ে এসেছি, যার 1/9 ভাগ উপরে থাকে আর 8/9 ভাগ সমুদ্রে থাকে, যার জন্য বিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাপথেই ধ্বংস হয়ে যায়, এগুলো তো আমরা পড়েই আসছি। দেখো হিমশৈল কোনটাকে বলছে, হিমমণ্ডলের মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্রের উপকূলীয় অংশে হয়, যা বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের মাধ্যমে বৃহৎ হিমবাহের প্রান্তভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র স্রোতের অনুকূলে ভেসে বেড়ায়। উচ্চ অক্ষাংশে সমুদ্রে এরকম চলমান ও ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয়। এর 1/9 ভাগ উপরে থাকে, 8/9 ভাগ বা বেশিরভাগ অংশটাই কিন্তু জলের নিচে থাকে। তাহলে এটা হলো হিমশৈল। এরপরে দেখো আছে বারমুডা ট্রায়াঙ্গেল। এটা দেখো কি, বারমুডা ট্রায়াঙ্গেল কিন্তু একটা, এখানে স্রোতের পরিমাণ এতটাই বেশি যে এখানে কিন্তু অনেক জাহাজ কিন্তু বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, এই বারমুডা ট্রায়াঙ্গেলে। তো বারমুডা ট্রায়াঙ্গেলটা কি এটা আমি তোমাদের বলে রাখি, যদিও এটা পরীক্ষার সময় খুব একটা বেশি আসে না। বলছে বারমুডা ট্রায়াঙ্গেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ভাগের একটি অংশ, যেখানে কয়েকটি বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যায় বলে জানা যায়। অনেকের মতে ওই অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা। বারমুডা ট্রায়াঙ্গেলকে শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত, ঠিক আছে। তাহলে এটা কোন জায়গাটিকে বলছে বলো তো, বারমুডা ট্রায়াঙ্গেল। দেখো তোমরা যদি ম্যাপটা দেখো তাহলে বলছে কি, এটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরের পশ্চিম, তাহলে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। দেখো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এর পশ্চিম দিকে অর্থাৎ এইরকম দিকে তোমার, এবং দক্ষিণ পশ্চিম ভাগে দক্ষিণ এবং পশ্চিম ভাগে এইরকম জায়গাতে আছে তোমার বারমুডা ট্রায়াঙ্গেলটা, বুঝতে পেরেছো। এইখানেই তোমার যেহেতু একটা ত্রিকোণ আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, এটাই বলছে বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে কিন্তু অনেক জাহাজ বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে মগ্নচড়া কাকে বলে, এর গুরুত্ব লেখো। তাহলে মগ্নচড়া কাকে বলে, এটা তোমাদের সঙ্গে প্রথমেই আলোচনা করা হলো, যখন তোমার সমুদ্র স্রোতের যে প্রভাব পড়ছিলাম সেই প্রভাবের মধ্যেই তোমার একটা ছিল তোমার মগ্নচড়া, আর একটা ছিল তোমার ওই জলবায়ুর পরিবর্তন। তো মগ্নচড়া কোনটাকে বলছে, উষ্ণ এবং শীতল স্রোত যেখানে মিলিত হয়, সেখানে তোমার শীতল স্রোতের সঙ্গে আসা যে তোমার কঠিন পদার্থ, সেগুলো তোমার উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে যখন সমুদ্রের তলে থিতিয়ে যায় এবং অগভীর সমুদ্রের সৃষ্টি করে, তাকে বলছে মগ্নচড়া। এর গুরুত্বটা কী, বাণিজ্যিক গুরুত্বটা কী, তার কারণ হচ্ছে মৎস্য ক্ষেত্রগুলো কিন্তু এই মগ্নচড়াতেই গড়ে উঠছে, এটাই হচ্ছে তোমার মেন কারণ। আরও যেগুলো আছে সেগুলো পড়ি। বলছে মগ্নচড়া অঞ্চলগুলি অগভীর নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ায় এখানকার তাপমাত্রার মাছ, সামুদ্রিক প্রাণী, পোকা, উদ্ভিদ এবং জীব প্লাঙ্কটন, যা এক ধরনের অনুবীক্ষণিক প্রাণ, মাছের প্রধান খাদ্য। এই প্লাঙ্কটনটা যেহেতু পাওয়া যায়, এই প্লাঙ্কটন খাওয়ার জন্যই কিন্তু তোমার ওই মাছগুলো এখানে এসে ভিড় করে, বুঝতে পেরেছো, ভালোভাবে বেঁচে থাকতে পারে। ফলে মগ্নচড়াগুলিতে মাছের খাদ্যের অভাব হয় না। এছাড়া মগ্নচড়াগুলি অগভীর সমুদ্রে অবস্থিত হয় বলে মাছের ডিম পাড়ার পক্ষেও আদর্শ জায়গা। অর্থাৎ
মগ্নচড়াগুলিতে মাছের জীবন ধারণের উপযোগী অনুকূল তাপমাত্রা, খাদ্যের অফুরন্ত যোগান থাকায় এখানে মৎস্য চাষের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই মগ্নচড়াগুলিতে প্রচুর মাছ কিন্তু পাওয়া যায়। উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাঙ্ক, দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক এবং ডগার্স ব্যাঙ্ক, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তোমার অবস্থিত রয়েছে। নামের মগ্নচড়াটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্ববৃহৎ কড মাছের শিকার কেন্দ্র হিসাবে খ্যাত। আটলান্টিক মহাসাগরের অন্যান্য গুরুত্বপূর্ণ মগ্নচড়া এবং বিখ্যাত মৎস্য শিকার ক্ষেত্রগুলি ডগার্স ব্যাঙ্ক, রকফল ব্যাঙ্ক, সেসেলস ব্যাঙ্ক, গ্রেট ফিশার ব্যাঙ্ক প্রভৃতি। তাহলে অনেকগুলোই আছে ব্যাঙ্ক, কিন্তু তোমাদেরকে ওই গ্র্যান্ড ব্যাঙ্ক বা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলটা এবং জাপান উপকূলটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে এটা গেল মগ্নচড়ার তোমার গুরুত্ব। এরপর দেখো আছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন। আবার দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক অথবা দিয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, যে প্রশ্নটা আমি প্রথম থেকে বলে আসছি যে তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক তোমার গ্র্যান্ড ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ কেন, এটা সম্পর্কে এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। গ্র্যান্ড ব্যাঙ্ক দেখো, এই যে আমি তোমাদের ম্যাপটা দেখাই, ম্যাপটা এই জায়গাতে আছে তোমার, এই দেখো এই জায়গাটা হচ্ছে তোমার গ্র্যান্ড ব্যাঙ্ক, এই দেখো এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাতে তোমার গ্র্যান্ড ব্যাঙ্কটা অবস্থিত, এই উত্তর আমেরিকা, এই যে এই জায়গাটা আছে। দেখো বলি, গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্য চাষের পক্ষে অনুকূল হওয়ার কারণ কি, বলছে কানাডার পূর্ব উপকূলে, এই দেখো এইটা হচ্ছে কানাডা, এই যে উত্তর আমেরিকার এইখান থেকে এইটা এই জায়গাটা হচ্ছে তোমার কানাডা দেশ, ঠিক আছে, এর পূর্ব উপকূলে মানে এরকম জায়গাতে তোমার গ্র্যান্ড ব্যাঙ্কটা অবস্থিত। কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আন্টার্কটিক মহাসাগরের অগভীর অংশে সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া, যা মৎস্য চাষের জন্য বিখ্যাত। এই মগ্নচড়া মৎস্য চাষের পক্ষে অনুকূল হওয়ার কারণ কি, প্রথমে হচ্ছে বিশালতা এবং গভীরতা। বলছে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়াটি আয়তনে প্রায় 96,000 বর্গ কিলোমিটার এবং এখানে জলের গভীরতা 90 মিটারের কম, যা মৎস্য চাষের পক্ষে অনুকূল। এই যে এই জায়গাটিতে তোমার মগ্নচড়া সৃষ্টি হয়েছে, তার কারণ এখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিলিত হচ্ছে। দেখো এই উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাব্রাডর স্রোত, এই যে সবুজ রঙের যেটা আছে দেখো, সবুজ রঙের এই যে লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত এই জায়গাতে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে এখানে কিন্তু তোমার মগ্নচড়া সৃষ্টি করেছে এবং ওইখানেই তোমার গ্র্যান্ড ব্যাঙ্ক সৃষ্টি হয়েছে। এর অনুকূল তাপমাত্রা বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর মাছের বসবাসের উপযোগী অনুকূল তাপমাত্রা থাকে। 3 নম্বর কি, প্লাঙ্কটনের প্রাচুর্য, মানে যেটা তোমার মাছের প্রধান খাদ্য। বলছে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাব্রাডর স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর প্লাঙ্কটন ও প্রচুর পরিমাণে, দেখো উষ্ণ উপসাগরীয় স্রোত, এই যেটা আমি তোমাদেরকে বলছিলাম উষ্ণ উপসাগরীয় স্রোত, এই যে উপসাগরীয় স্রোতটা আসছে উষ্ণ, আর শীতল লাব্রাডর স্রোত এই যে সবুজ রঙের, এই দুটো স্রোত যেহেতু মিলিত হচ্ছে, মিলনের ফলে এখানে মাছের খাদ্য প্লাঙ্কটনের প্রচুর পরিমাণে জন্মায়। খাদ্যের প্রাচুর্যের জন্য গ্র্যান্ড ব্যাঙ্ককে কেন্দ্র করে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, কড, হেরিং, ম্যাকারেল, হ্যাডক, হ্যালিবার্ট প্রভৃতি ভিড় করে। এর ফলে সমগ্র এলাকাটি মৎস্যক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এই জন্যই তো হচ্ছে তোমার মৎস্য শিকারের জন্য অনুকূল। একই রকমভাবে তোমাদের যদি আসে যে এই উপকূলে, যেমন তার উপরেই দেখো দেওয়া আছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন, তাহলে এইটা লিখলেই হবে। মগ্নচড়া সৃষ্টি হয়েছে কারণ কি, তার কারণে যে দুটো স্রোত তোমার মিলিত হচ্ছে এখানে, একটা হচ্ছে তোমার ওই উপসাগরীয় স্রোত আর শীতল লাব্রাডর স্রোত, এই দুটো স্রোত মিলিত হয়ে পরে কিন্তু তোমার এখানে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া সৃষ্টি করেছে। এই যে দেখো তার আগেই দেওয়া হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন, তাহলে কেন সৃষ্টি হয়েছে, ওই যে কানাডার পূর্ব উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ অবস্থিত, এই দ্বীপটির কাছে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক। এই মগ্নচড়া সৃষ্টির কারণ কি, প্রথমে হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপটির পূর্ব দিকে দিয়ে প্রবাহিত দুটি বিপরীতধর্মী স্রোত, একটা হচ্ছে উষ্ণ একটা স্রোত শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত। 2 নম্বর হচ্ছে সুমেরু মহাসাগরের ভাসমান হিমশৈল সমূহ শীতল লাব্রাডর স্রোতের সঙ্গে দক্ষিণে প্রবাহিত হয়। এগুলি নিউ ফাউন্ডল্যান্ডের অদূরে উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। এর ফলে হিমশৈলের সঙ্গে থাকা কাদা, বালি, পাথর প্রভৃতি সমুদ্রবক্ষে জমা হতে থাকে এবং বহু যুগ ধরে এইভাবে কাদা, পলি, পাথর জমা হওয়ার ফলে এ সমুদ্রবক্ষে তোমার মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল তোমার গ্র্যান্ড ব্যাঙ্ক এবং ডগার্স ব্যাঙ্ক, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে শুধুমাত্র এই উপকূলটা জানা থাকলে। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জাপান উপকূল, অর্থাৎ আরেকটা দেখো আছে কি, যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর
সারা বছর কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন, অর্থাৎ এখানে প্রথমত মগ্নচড়ার সৃষ্টি হয় কেন সেটা জানলে এবং মৎস্য ক্ষেত্র কেন গড়ে উঠেছে এটা জানলে, এবার তোমাদেরকে জানতে হবে যে কুয়াশাচ্ছন্ন এবং তোমার ওই ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। তাহলে দেখো কুয়াশাচ্ছন্ন কেন হয়, বলছে নিউফাউন্ডল্যান্ড দ্বীপটি কানাডার পূর্ব উপকূলের কাছে অবস্থিত। এই দ্বীপটির কাছ দিয়েই উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাভবার্ডার স্রোত পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়। এর ফলে উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর সৃষ্ট প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শীতল লাভবার্ডার স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল এবং শুষ্ক বায়ুর সংস্পর্শে এসে সহজেই ঘনীভূত হয় এবং সংলগ্ন অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। আর এটা গেল কুয়াশার। আর ঝড়ঝঞ্ঝা কি বলছে, এছাড়া এই দুই উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোতের ওপর সৃষ্ট দুই বিপরীতধর্মী বায়ু পরস্পর বিপরীতমুখী হওয়ায় এদের মধ্যে সংঘর্ষ হয় এবং তার ফলে এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয়, যার পরিণামে নিউফাউন্ডল্যান্ড সহ সংলগ্ন অঞ্চলে প্রায়ই ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। তাহলে হলো এটার। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে জাপান উপকূল। আমি তোমাদিকে দেখালাম যে জাপান উপকূলটা হচ্ছে এই জায়গাতে, এই দেখো এই জায়গাতে আছে জাপান উপকূল, অর্থাৎ জাপান দেশটা এই যে তার এখানে আছে জাপান উপকূল। এখানে দেখো দুটো স্রোত মিলিত হচ্ছে, শীতল বেরিং স্রোত এবং উষ্ণ কুরোশীয় স্রোত। এই দুটো স্রোত মিলিত হয়ে পরে কিন্তু এই জাপান উপকূলে মৎস্যক্ষেত্র গড়ে তুলছে বা মগ্নচড়ার সৃষ্টি করছে। তাহলে দেখো কী বলছে, জাপানের উপকূলের কাছে মৎস্যক্ষেত্র দেখা যায় কেন। তাহলে দেখো মৎস্যক্ষেত্র দেখা যায় কেন, কারণগুলো সবই একই, শুধু জাপানে ওই দুটো স্রোতের ডিফারেন্স, আর কিছু না। প্রথমে দেখো কি আছে, উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনস্থল। বলছে উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে জাপান অবস্থিত এবং এই দেশটির পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ কুরেশীয় স্রোত। হ্যাঁ, উষ্ণ কুরেশীয় স্রোত, এই দেখো আমি তোমাদের প্রথমেই দেখালাম এই যে উষ্ণ কুরেশীয় স্রোত আর শীতল বেরিং স্রোত। উষ্ণ কুরেশীয় স্রোত বা জাপান স্রোত এবং শীতল ওয়াশীয় স্রোত বা কিউরাইল স্রোত সমুদ্র সুমেরু মহাসাগর থেকে আগত শীতল কিউরাইল স্রোত, সঙ্গে বড় বড় হিমশৈল থাকে যেগুলি তোমার জাপানের উপকূলের কাছাকাছি উষ্ণ কুরেশীয় স্রোতের সংস্পর্শে। তাহলে দেখো উষ্ণ কুরেশীয় স্রোত এবং কিউরাইল স্রোত দুটোই কিন্তু তোমাদেরকে বলতে হবে পুরো সংস্পর্শে এসে গলে যায়, যার ফলে এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়, যা মৎস্যক্ষেত্র গড়ে তোলার পক্ষে আদর্শ। এরপর কি আছে, বিস্তৃত অগভীর মহীসোপান। বলছে হিমশৈল বাহিত বিভিন্ন পদার্থ যেমন শৈবাল, কাদা, বালি, পাথর ইত্যাদি এখানকার মহীসোপানে সঞ্চিত হতে থাকে। এইভাবে দীর্ঘকাল ধরে জমা হয়ে জাপানের উপকূলের অদূরে অনেক অগভীর মগ্নচড়ার সৃষ্টি হয়েছে, যা মৎস্যক্ষেত্র গড়ে তোলার পক্ষে আদর্শ। আর 3 নম্বর কি, প্লাঙ্কটনের প্রাচুর্য। প্লাঙ্কটন হচ্ছে মাছের খাবার। অগভীর মগ্নচড়ার জন্য এখানে মাছের খাদ্য প্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায়। এই জন্য জাপানের উপকূলের কাছে বিভিন্ন ধরনের মাছের ব্যাপক সমাবেশ ঘটে এবং সমগ্র এলাকাটি মৎস্যক্ষেত্র হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করছে বা গড়ে উঠেছে। তাহলে এটা গেল তোমার জাপান উপকূলের। এবার দেখো জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন। ঠিক যেমন আমরা নিউফাউন্ডল্যান্ড উপকূলে জানলাম যে ঘন কুয়াশার সৃষ্টি হয়, ঠিক একই রকমের জাপানের পূর্ব উপকূলে কিন্তু ঘন কুয়াশার সৃষ্টি হয়। কারণও সেই একই হবে, দুটো স্রোতের মিলনস্থল। দেখো ওই জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়, মহাসাগরের অভ্যন্তরে যেখানে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন হয় সেখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়, কারণ উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুতে থাকা জলীয় বাষ্প শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সংস্পর্শে এসে জমে যায়, ফলে এই অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। জাপানের পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ থেকে উত্তরে উষ্ণ কুরেশীয় বা জাপান স্রোত এবং উত্তর থেকে দক্ষিণে ওয়াশীয় কিউরাইল স্রোত বয়ে যায়। এই দুই ভিন্নধর্মী স্রোতের মিলনের ফলে জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এটাই গেল তোমার ঘন কুয়াশার সৃষ্টি হওয়ার কারণ। তাহলে ব্যাস যতটা পারলাম দেখো তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কীভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে বা কী কী তোমাদের করতে হবে সেগুলো সম্পর্কে একটা ধারণা দিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।